বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন অনেক চরিত্র আছেন যারা একসময় ক্ষমতার কেন্দ্রে ছিলেন, আলোয় ভেসে বেড়াতেন, অথচ সময়ের নির্মম বাস্তবতা তাদের ঠেলে দিয়েছে প্রান্তিকতায়। লুৎফুজ্জামান বাবর সেই রকমই এক চরিত্র। একসময় বিএনপির ক্ষমতায় থাকার সময় তিনি ছিলেন তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠদের একজন। বলা হতো তিনি ছিলেন তরুণ প্রজন্মের মধ্যে তারেকের ডান হাত। বাবরের রাজনৈতিক উত্থান হয়েছিল নেত্রকোনা ৪ আসন থেকে। ১৯৯১ সালে তিনি প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, আর সেখান থেকেই শুরু হয় তার মূল যাত্রা। একের পর এক নির্বাচনে তিনি দলের টিকিট পান এবং সংসদে প্রবেশ করেন। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। সেই সময়ে বাংলাদেশের রাজনীতিতে আইন শৃঙ্খলার প্রশ্নে, বিশেষ করে নিরাপত্তা এবং সন্ত্রাস দমনে যিনি সামনে থেকে দায়িত্ব নিয়েছিলেন তিনিই হচ্ছেন বাবর। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার সঙ্গে যেমন দাপট আসে তেমনি আসে বিতর্ক। বাবরের ক্ষেত্রেও তাই হয়েছে। তার মন্ত্রণালয়ের সময়ে দেশে বড় বড় কয়েকটি রাজনৈতিক সহিংসতা ঘটে, যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলা। এই হামলায় আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব টার্গেট হয়েছিল। শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। পরবর্তীতে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ বাবরের বিরুদ্ধে আনা হয় এবং আদালতে তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। এছাড়াও তার বিরুদ্ধে অস্ত্র মামলা, দুর্নীতি মামলা সহ একাধিক অভিযোগ আনা হয়। বাবরের নাম তখন শুধুই বিতর্ক। গণমাধ্যমে তাকে তুলে ধরা হতো এক ভয়ঙ্কর চরিত্র হিসেবে। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাবর গ্রেফতার হন। সেখান থেকেই শুরু হয় তার দীর্ঘ কারাজীবন। একের পর এক মামলায় তিনি সাজা পান। কোনো মামলায় মৃত্যুদণ্ড, কোনো মামলায় যাবজ্জীবন, আবার দুর্নীতির মামলায় কারাদণ্ড। মোট ১৪টির মতো মামলা তার বিরুদ্ধে চলছিল। ক্ষমতার কেন্দ্র থেকে তিনি হঠাৎ করেই হয়ে গেলেন ক্ষমতাহীন এক বন্দী। তার রাজনৈতিক কেরিয়ার যেন অচল হয়ে গেল মুহূর্তেই। কিন্তু রাজনীতির একটা বৈশিষ্ট্য আছে, এখানেই কিছু স্থায়ী নয়। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের পর বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলো এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তখন রাজনৈতিক প্রেক্ষাপটেও বড় ধরনের পরিবর্তন আসে। বহু বছর ধরে বিএনপির শীর্ষ নেতারা কারাগারে বা নির্বাসনে ছিলেন। সেই পরিস্থিতিও পাল্টাতে শুরু করে। হাইকোর্ট বাবরের বিরুদ্ধে দেয়া একাধিক রায় বাতিল করে তাকে খালাস দেয়। প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের জানুয়ারি মাসে তিনি কারাগার থেকে মুক্তি পান। সেই মুক্তির মুহূর্তটা তার জন্য ছিল এক আবেগঘন অধ্যায়। দীর্ঘদিন পর তিনি প্রথমেই যান জিয়াউর রহমানের মাজারে। সেখানেই তাকে স্বাগত জানান দলীয় নেতাকর্মীরা। অনেকেই কেঁদে ফেলেন তাকে দেখে, কারণ এক সময় যে মানুষকে তারা ক্ষমতার প্রতীক ভেবেছিল, সেই মানুষই প্রায় ২ দশক পর মুক্তির স্বাদ পেল। এরপর তিনি ফেরেন নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনার আত্রাপুরে। গ্রামে তাকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছিল হাজারো মানুষ।